হাই, আমি অরূপ সাহা সাহা অধ্যয়নালয় এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্নপত্র নিয়ে একটু আলোচনা করব। সামনেই পরীক্ষা আসছে 2021 ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। সেই পরীক্ষা বাংলা অনার্সের যে প্রশ্নগুলো গত বছরে পড়েছে তার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব এবং প্রশ্নটা কেমন হয়েছে, কী ধরনের প্রশ্ন এসেছে সেগুলি তুলে ধরব। ক্যালকাটা ইউনিভার্সিটি সিবিসিএসের প্রশ্নপত্র ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্সের প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করব এবং সেগুলো বুঝিয়ে দেবো, পড়াগুলো এমন প্রশ্নগুলো বুঝিয়ে দেবো এবং প্রশ্ন যে 15 নম্বর যে শর্ট প্রশ্ন আসছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেগুলোর উত্তরও আমি করে দেব। তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখা যাক প্রশ্নপত্র কেমন আছে 2020 সালের ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্সের। চলুন দেখুন 2020 সালের প্রশ্ন। গত বছরের যে প্রশ্নটা এসছে 2020, এবারে 2021-এর পরীক্ষা হবে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি পরীক্ষাটা সামনে হবে। চলুন এই প্রশ্নটা কেমন এসে একটু দেখে নেওয়া যাক। দেখুন ভালো করে, 2020 সালে বাংলা সাম্মানিক অর্থাৎ অনার্সের পরীক্ষা প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে CC2, প্রথম বর্ষের প্রথম সেমিস্টার CC2 এর প্রশ্ন। এটি মূলত বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা সম্পর্কিত। এবারে দেখুন যে সমস্ত প্রশ্নগুলো এসছে 65 নম্বরের পূর্ণমান হচ্ছে 65, পূর্ণমান 65 নম্বর প্রশ্ন। এটি প্রশ্নটা পড়ার আগে এই জিনিসটা পড়ে নেবেন ভালো করে যে এই নির্দেশিকাটা, যে প্রান্তলিখিত সংখ্যাগুলির পূর্ণমান নির্দেশক, উত্তর যথাসম্ভব নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয়। সম্ভবত এটাই খুবই গুরুত্বপূর্ণ। নিজের ভাষায় লিখলে বাংলা সাহিত্যের নম্বরটা সবথেকে বেশি আসে। চেষ্টা করবেন সব নিজের ভাষা লেখার, কোনো সহায়িকা বই না ফলো করাই ভালো। সহায়িকা বই ফলো করলেও নিজের ভাষা কিন্তু তোলা দরকার আছে, কারণ খাতা দেখার সময় ওগুলো বেশি ফলো করা হয়, দেখা হয় যে নিজে কতটা লিখতে পেরেছেন। চলুন এবারে দেখা যাক প্রথম যে প্রশ্ন। প্রত্যেকটা 3টে মডিউল থেকে 3খানা প্রশ্ন আছে, প্রত্যেকে একটা করে বিকল্প আছে। প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে বাগধ্বনি কি? বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম লেখো। খুব ইম্পর্টেন্ট, আমরা জানি বাগধ্বনি কি। বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ কি বলা হয়? ধ্বনি বা বাগধ্বনি বলা হয়। চলুন 2 নম্বরে যে প্রশ্ন আছে, খর দাগের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? একটি রেখাচিত্র দ্বারা বোঝাও যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে দেখুন 2 দাগের ক, উপভাষা বলতে কি বোঝো? বরেন্দ্রী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলি লেখো। খুব সহজ প্রশ্ন এটা। উপভাষা কাকে বলে এবং বরেন্দ্রী উপভাষার রূপতাত্ত্বিক। রূপতাত্ত্বিক বলতে ভাষাতাত্ত্বিক যদি বলা হয় ভাষাতাত্ত্বিক, তাহলে দুটো ভাগ হয়, একটা ধ্বনিতাত্ত্বিক, একটা রূপতাত্ত্বিক। শুধুমাত্র রূপতাত্ত্বিক চেয়েছে, যেন ধ্বনিতাত্ত্বিক লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র রূপতাত্ত্বিকের বৈশিষ্ট্যগুলো লিখলেই হবে। পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কী বোঝো? শ্রেণীবিভাগ সহ সমীভবনের পরিচয় দাও। শুধুমাত্র সমীভবন করতে হবে এবং শ্রেণীবিভাগ সহ 3টে ভাগে ভাগ করা সমীভবনকে, সেই ভাগ 3টে আলোচনা করতে হবে। পরবর্তী যে প্রশ্ন আছে ক্রিয়ার কাল বলতে কী বোঝো? মৌলিক কাল কাকে বলে? মৌলিক কালের বিভাজনগুলি উদাহরণসহ আলোচনা করো। পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে বিভক্তি কি? বিভক্তি কয় প্রকার ও কী কী? বাংলা কারকগুলির প্রচলিত বিভক্তি চিহ্নগুলির উদাহরণসহ লেখো। খুব সুন্দর প্রশ্ন, খুব সহজই প্রশ্ন এটা। তা বিভক্তি কি? আমরা জানি বিভক্তি কাকে বলে।
বা বিভক্তি কী? বিভক্তি জানি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের পরেই বসে, কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হয়ে। তাহলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকেই বলা হয় বিভক্তি। আর এই বিভক্তি যুক্ত হলে তবে শব্দ কিন্তু একটা পদে পরিণত হয়ে থাকে। তাহলে এই ছিল আজকের মোট 30 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 3টে মডেল থেকে 30 নম্বর প্রশ্ন, 10 নম্বর করে আছে, প্রত্যেকটা প্রশ্ন আছে 10 নম্বরে। চলুন এবার হচ্ছে এই যে প্রশ্ন কটা রয়েছে, এই প্রশ্ন কটা যে প্রশ্ন প্রথম মডিউল 1, মডিউল 1, মডিউল 2, মডিউল 3 নিয়ে আলোচনা করলাম, প্রশ্নগুলো দেখালাম 2020 সালের প্রশ্ন। এবার 2020 পরে যে 21-এ যে পরীক্ষাটা হতে চলেছে, তার সেখানে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেটা একটু আলোচনা করে নেওয়া যাক প্রথমে। তাহলে মডিউল 1 থেকে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটা হলো, প্রথম প্রশ্ন, স্বরধ্বনি কাকে বলে? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনিগুলি কটি ও কী কী? উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলির শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নটা, আর একটা প্রশ্ন আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাংলা অবিভাজ্য স্বনিম কয় প্রকার ও কী কী? প্রত্যেক ভাগ সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও যে প্রশ্নগুলো আসতে পারে, শব্দ ভাণ্ডার থেকে প্রশ্ন আসতে পারে, শব্দ ভাণ্ডারের যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করতে দিতে পারে, যেমন আগন্তুক শব্দ, বা কৃতঋণ শব্দ, ঠিক আছে, বা নবগঠিত শব্দ সম্পর্কে আলোচনা করো, বাংলা ভাষার নবগঠিত শব্দ কাকে বলে তার সম্পর্কে আলোচনা করো। এ ধরনের প্রশ্ন আসতে পারে। বা বলতে পারে যে বাংলা শব্দ ভাণ্ডার যে বিভিন্ন শ্রেণীর শব্দ স্থান পেয়েছে, উদাহরণের সাহায্যে সেগুলি শ্রেণী পরিচয় বা সংজ্ঞা নির্দেশ করো। ঠিক আছে, এই প্রশ্নটা থাকতে পারে। শব্দ ভাণ্ডার থেকে একটা প্রশ্ন থাকতে পারে। আর এই যে প্রথম যে দুখানা প্রশ্ন বললাম, এই দুটো থেকে একটা, প্রথম যে প্রশ্নটা বললাম স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, সেটা কিন্তু আসার চান্স খুব বেশি। এবারে দ্বিতীয় যেটা প্রশ্ন আছে, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে 2021-এ, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু ধ্বনি পরিবর্তন পড়েছে, তাহলে শব্দার্থ পরিবর্তন এবছর খুব ইম্পর্টেন্ট, আর উপভাষা থেকে প্রশ্ন থাকতেই পারে। তাহলে শব্দার্থ পরিবর্তন থেকে আমরা কি প্রশ্ন করতে পারি? প্রথম আসতে পারি, শব্দার্থ পরিবর্তন বলতে কী বোঝো? শব্দার্থ পরিবর্তনের কারণ কী? আর শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করো। এই ধারাগুলি থেকে যে কোনো একটি ধারা সম্পর্কে আলোচনা করতে দিতে পারে। এইটা খুব ভালো করে যাবে শব্দার্থ পরিবর্তন থেকে। এবারে যেটা থাকতে পারে সেটা হচ্ছে উপভাষা। এখানে উপভাষা বলতে কী বোঝো দেওয়া আছে, এবং বরেন্দ্র উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে এই উপভাষা থেকে? উপভাষা হচ্ছে ভাষা উপভাষার পার্থক্য কী, এবং যে কোনো উপভাষা বা উপভাষা কয় প্রকার, বাংলা উপভাষা কয় প্রকার কী কী, এবং যে কোনো একটি উপভাষা সম্পর্কে তার ভাষাতাত্ত্বিক পরিচয় দাও, অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক পরিচয় দাও। সুতরাং প্রত্যেকটা বরেন্দ্রী বাদে বাদবাকি যে 4টে উপভাষা আছে, সেই 4টে উপভাষা সম্পর্কে কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে মুখস্থ করে যেতে হবে। তাহলে আশা করছি ওখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। চলো এবার 3-এর দাগে দেখে নেওয়া যাক। এবারে দেখো তৃতীয় যে প্রশ্নগুলো আছে, সেখানে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কি? এখানে যেমন ক্রিয়ার কাল থেকে প্রশ্ন এসছে, আর বিভক্তি থেকে প্রশ্ন এসছে। দেখো এই ক্রিয়ার কাল আর বিভক্তি, তাহলে যেগুলো পড়ে রয়েছে সমাস, কারক, অব্যয়, এই থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। কি কি? যেমন অব্যয় থেকে যে প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে অব্যয় পদ কাকে বলে? অব্যয় পদ কাকে বলে? অব্যয় পদকে প্রকারভেদ উল্লেখ করে যে কোনো একটি বা দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো, বা প্রকারভেদগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। এই ধরনের প্রশ্ন থাকতে পারে। যেমন থাকতে পারে সমাস থেকে থাকতে পারে, সমাস কাকে বলে? সমাস সন্ধির পার্থক্য, সমাস সে প্রকারভেদ উল্লেখ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। কারক থাকতে পারে, কারক কাকে বলে? কারক কয় প্রকার কী কী? যে কোনো এক প্রকার কারকের সম্পর্কে আলোচনা করো। প্রত্যয়ও থাকতে পারে, প্রত্যয় সম্পর্কে আলোচনা করতে পারে। সুতরাং প্রত্যয়টাও দেখে যাবে ভালো করে, প্রত্যয়টাও সবাই ভালো করে দেখবে, প্রত্যয় ভাগগুলি সম্পর্কে একটু দেখে যাবে। এবং
কারকের যেমন বিভক্তি পড়েছে সেখানে অনুসর্গ আসতে পারে। এমন ধরনের প্রশ্ন থাকতে পারে। তবে পুরুষ থাকতে পারে, পুরুষ কয় প্রকার, পুরুষ কাকে বলে, পুরুষের প্রকারভেদ আলোচনা করো এবং প্রত্যেক প্রকার উদাহরণসহ বুঝিয়ে দাও। লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার কী কী, বাংলা ভাষার লিঙ্গ কয় প্রকার কী কী, এবং প্রত্যেক প্রকার লিঙ্গ উদাহরণসহ আলোচনা করো। এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে। আচ্ছা, মোট এই ছিল যে এই সাজেস্টিভ প্রশ্নগুলো আমি জানিয়ে দিলাম। এবার হচ্ছে দেখুন 2020 সালের যে 5 নম্বর যে প্রশ্নগুলো এসছে সেইগুলো এবং তার সাজেশনও আমি জানিয়ে দেবো, বা প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি জানিয়ে দেবো। দেখো যে প্রশ্নগুলো আছে, প্রথম 4 দাগের ক। 4 দাগের ক বলতে যে প্রশ্নগুলো আছে, দেখুন অক্ষর কাকে বলে, অক্ষরের গঠনের মূল নিয়ম। প্রচুর পড়তে হয়, ব্যাকরণ টাইপ প্রশ্ন হচ্ছে বিভাগ সেমিস্টার 2টা, এই জন্য ভালো করে একটু দেখবে। তারপর হচ্ছে একটি রেখাচিত্রের সাহায্যে বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান নির্দেশ করো। খুব গুরুত্বপূর্ণ, এটা এবছর কিন্তু বড় প্রশ্ন আসতে পারে, স্বরধ্বনির উচ্চারণ স্থান বড় প্রশ্ন থাকবে। তারপরে দেখো 5 দাগে যে প্রশ্ন আছে, দুখানা প্রশ্ন, অন্তঃস্বরগম কাকে বলে, উদাহরণসহ লেখো। এবং যে পরের প্রশ্ন আছে, শব্দের অর্থ পরিবর্তনের মূল ধারাগুলি উল্লেখ করো। যে কোনো একটি ধারার পরিচয় দাও সংক্ষিপ্ত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, এই ধারাগুলো একটি ধারা প্রত্যেকটা করতেই হবে। পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা দেখে নেওয়া যাক। দেখুন বচন কি, বাংলায় ক্রিয়ার রূপ নিয়ন্ত্রণে বচনের ভূমিকা লেখো। আর বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার আলোচনা করো। এবারে 7 দাগের প্রশ্ন, এটাও 5 নম্বরের প্রশ্ন, যে কোনো একটি করতে হবে, 3টি আছে, একটি করতে হবে। দেখুন ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। শব্দগুলির বিবর্তন কিভাবে হয়েছে দেখাও। গোসাই আর তিন এই শব্দগুলির বিবর্তন কী করে হয়েছে সেটা দেখানোর কথা বলা হয়েছে। আর বাংলার ক্রিয়াবাচক বিশেষ্য কীভাবে গঠিত হয়। এই 5 নম্বরের 20 নম্বর প্রশ্ন, 5 নম্বরের একটা। এবার দেখেন না যে এতে কী কী প্রশ্ন এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে রইল, আসতে পারে, দেখা যাক। এবারে দেখুন সাজেশানটা দেওয়া যাক, অর্থাৎ যে প্রশ্নগুলো এসেছে 5 নম্বরে আসতে পারে, যেগুলো এসছে সেগুলো বাদে যেগুলো আসতে পারে সেগুলো একটু বলে দিই। মডিউল 1 থেকে যে প্রশ্নটা আসতে পারে সেগুলো হচ্ছে, ভালো করে শুনে নিন একটু, যে সংস্কৃত বাংলা ভাষার জননী, সংস্কৃত বাংলা ভাষার জননী এটি কতটা যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য তা আলোচনা করো বা বিচার করো ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে। পরবর্তী যে প্রশ্ন থাকতে পারে, স্বনিম কি, বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় স্বনিমের শর্তগুলি লেখো। তারপর আসতে পারে কৃতঋণ শব্দ কি, কৃতঋণ শব্দের প্রকারভেদগুলি সংক্ষিপ্তের পরিচয় দাও উদাহরণ সহ। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে নবগঠিত শব্দ কাকে বলে বা বলতে কি বোঝো, এবং নবগঠিত শব্দর প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো। এই যে 4টে প্রশ্ন, এটা প্রথম মডিউল থেকেই করলে আশা করি আপনারা কমন পেয়ে যেতে পারেন। এছাড়াও পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ একটু পড়লে ভালো হয়। এবার হচ্ছে 5 যে এখান থেকে মডিউল 2 থেকে যে প্রশ্ন থাকতে পারে, দেখো এখানে যে অন্তঃস্বরগম কাকে বলে এসেছে। এবারে যে 2021 যেটা থাকতে পারে সেটা হচ্ছে অন্তঃস্বরগম বাদ দিয়ে যে কোনো একটি থাকতে পারে, যেমন হচ্ছে ধ্বনি, বিশেষ করে ধ্বনির আগমগুলো, ধ্বনির লোপ এবং ধ্বনির রূপান্তরগুলো পুঙ্খানুপুঙ্খভাবে একটু ভালো করে পড়া উচিত। ওর থেকেই যে কোনো একটি পরীক্ষায় আসতে পারে। যেমন ধ্বনির আগম বলতে কী বোঝো, ধ্বনির আগম কয় প্রকার, ধ্বনির আগমের বিস্তারিত বিবরণ দাও। ধ্বনির আগম বলতে আমরা জানি স্বরধ্বনির আগম আর ব্যঞ্জনধ্বনির আগম। স্বরধ্বনির আগম হচ্ছে যে আদি স্বরাগম, মধ্য স্বরাগম অপর নাম হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ, আর পরবর্তী হচ্ছে অন্তঃস্বরাগম। এগুলো সম্পর্কে যে কোনো একটি ভাগ সম্পর্কে বলতে পারে যে অপিনীতি বলতে কী বোঝো এই সম্পর্কে আলোচনা করো। কিংবা যেমন এখানে এসে
অন্তঃস্বরগম এসছে। এখানে এবার আসতে পারে মধ্য স্বরগম বলতে কী বোঝো, এবং মধ্য স্বরগম সম্পর্কে আলোচনা করো বা সংক্ষিপ্ত টিকা লেখো। ধ্বনির লোপের মধ্যে ব্যঞ্জনগমের মধ্যে থাকতে পারে যে মধ্য ব্যঞ্জনগম, আদি ব্যঞ্জনগম, অন্ত ব্যঞ্জনগম, যে কোনো একটি আসতে পারে। বা ধ্বনির লোপ হচ্ছে ধ্বনি লোপের মধ্যে আসতে পারে যেমন আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, এগুলো আসতেই যে কোনো একটি আলোচনা করতে দিতে পারে। তবে যেটা খুব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিষমীভবন। অর্থাৎ সমীভবন থাকতে পারে, জোর কলম শব্দ থাকতে পারে বা সংকর শব্দ থাকতে পারে, মুন্ডমান শব্দ থাকতে পারে, সুভাষণ থাকতে পারে। হ্যাঁ, এই প্রশ্নগুলো বা বিষমচ্ছেদ থাকতে পারে, এগুলো থাকতে পারে। এগুলো একটু ভালো করে এগুলো একটু পড়ে নিও। এই যে কোনো একটি থাকতে পারে এবং তার সম্পর্কে বলতে পারে সংক্ষিপ্ত আলোচনা করো। এবারে যেটা আসবো সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, পরবর্তী যে প্রশ্ন ধ্বনি এখানে দেখো শব্দ পরিবর্তন এসছে, এবার হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ বা ধ্বনি পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করো। যে কোনো একটি ধারা সম্পর্কে আলোচনা করো। এখানে ধ্বনি পরিবর্তনের এখানে যেটা দেওয়া আছে অর্থ পরিবর্তন, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি এখানে আসতে পারে। ধ্বনি পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করো এবং যে কোনো একটি ধারা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আচ্ছা, এবারে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে সত্য সাপেক্ষ তত্ত্ব বিপরীতাত্মক শব্দ বলতে কী বোঝো। এটা একটু দেখবে বিপরীতাত্মক শব্দ কাকে বলে, কী কী উপায়ে বিপরীতাত্মক শব্দ হতে পারে। এবারে সত্য সাপেক্ষ তত্ত্বের সাথে প্রয়োগ তত্ত্বের পার্থক্য দেখাও। বোঝা গেল? আচ্ছা, অর্থের প্রসার ও অর্থের রূপান্তর বলতে কী বোঝো, এইগুলো করলেই আশা করি 5 নম্বরে এখান থেকে কমন পেয়ে যাবেন। এবারে দেখুন বচন থেকে এসেছে। দেখুন একটু আগে বলছিলাম বড় প্রশ্নের বচন লিঙ্গ সম্পর্কে বলছিলাম, পুরুষ বলছিলাম। এখানে দেখো বচন কি, বাংলা ক্রিয়ায় রূপ নিয়ন্ত্রণে বচনের ভূমিকা যেটা এসছে এখানে, কিন্তু এখান থেকে যে থাকতে পারে যে লিঙ্গ থাকতে পারে, লিঙ্গ কি এবং লিঙ্গের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। এখানে থাকতে পারে সংক্ষেপে থাকতে পারে লিঙ্গ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। পুরুষ যেহেতু এসছে, এখানে পুরুষটা এসে গেছে, তো সুতরাং পুরুষ করার দরকার পড়ছে না। থাকতে পারে এখানে সমাপিকা ক্রিয়ার বিভিন্ন যে উপাদান সেটা পরীক্ষায় আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ এটি। অব্যয় থেকে প্রশ্ন থাকতে পারে, হয়তো বলে দিল যে পদান্বয়ী অব্যয় কী এবং পদান্বয়ী অব্যয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে আর যে প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে প্রত্যয় বিভক্তির পার্থক্য নির্দেশ করো, বা সংস্কৃত ত প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। প্রত্যয়ের প্রকারভেদ কী কী, প্রত্যয় প্রকারভেদ গুলি সংজ্ঞা উদাহরণ সহ লেখো। অন্য যে প্রশ্ন থাকতে পারে যেটা যেমন থাকতে পারে আমাদের বিভিন্ন কারক সম্পর্কে, হয়তো বলতে পারে যে নিমিত্ত কারক কি, তাতে ব্যবহৃত বিভক্তি অনুসর্গগুলি সম্পর্কে আলোচনা করো। বা অপাদান কারক কি, তার সেখানে ব্যবহৃত বিভক্তি অনুসর্গ সম্পর্কে আলোচনা করো। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এই সমস্ত প্রশ্নগুলো থাকতে পারে। বা বিভক্তি অনুসর্গের পার্থক্য লেখো, সেটা থাকতে পারে। সমাজ থেকে যে কোনো একটি সমাসের ধারা আলোচনা করতে বলতে পারে, যে কর্মধারায় সমাস বা রূপক কর্মধারায় সমাস বিভিন্ন ভাগগুলো সম্পর্কে তুলে দিতে পারে, সন্ধি সমাসের পার্থক্য তুলতে পারে। এগুলো 5 নম্বর প্রশ্ন আসতে পারে। এইভাবে 5 নম্বর প্রশ্ন আসে, এই ছোটো ছোটো প্রশ্ন করে 5 নম্বর প্রশ্ন আসে। এই ছিল আজকের যে মোট যে 65 নম্বরের মধ্যে 15 নম্বর বাদ দিয়ে 50 নম্বরের যে প্রশ্ন, তার মোটামুটি সংক্ষিপ্ত একটা ধারণা দিলাম আপনাদের। এবারে যে 8 নম্বরের 8 দাগের যে 15খানা প্রশ্ন আছে সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং প্রত্যেকটা উত্তর আমি বলে দেওয়ার চেষ্টা করব। তবে আমাদেরও কিছু কিছু করতে হবে। প্রথম যে প্রশ্ন আছে সেটি হচ্ছে বাংলা ভাষায় যে কোনো দুটি যুগ্ম স্বরের উদাহরণ দাও। আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, অনেক বড় ভিডিওটি হয়ে যাচ্ছে। যৌগিক স্বরধ্বনির অপর নাম হচ্ছে সন্ধিস্বর বা সন্ধ্যাক্ষর বা দ্বিস্বর
বা যুগ্ম স্বর। ঠিক আছে, এই দ্বিস্বর মোট, অর্থাৎ বাংলা ভাষায় স্বরধ্বনির সঙ্গে 4টি অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় এই দ্বিস্বরগুলি। 4টি অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বিস্বর বা যুগ্ম স্বর। এগুলো মোট 4টি দ্বিস্বর স্বরধ্বনি হচ্ছে বা 4টি যুগ্ম স্বরধ্বনি আছে। তার মধ্যে আমাদের 2টি চেয়েছে, দেখো 2টি চেয়েছে, 2টি যুগ্ম স্বর চেয়েছে, 2টি যুগ্ম স্বর। দেখো, সুতরাং 2টি যুগ্ম স্বর কোনটি? আমরা বলতে পারি ওই আর ও, অর্থাৎ এ ওই ও ও। 4টে আছে এ ওই ও ও, এই 4টে রয়েছে। যে যদি উদাহরণ চাই তাহলে আমরা যদি মনে করো ও এর উদাহরণ দিচ্ছি, ও এর উদাহরণ হচ্ছে মৌ, বউ। ঠিক আছে, আর যদি বলি ওই, হ্যাঁ, তো ওই যদি বলি তাহলে মই, কই, খই ইত্যাদি। ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে 2টি তরল ধ্বনি বলেছে আমাদের। দেখো পরবর্তী যে প্রশ্ন আছে, 2টি তরল ধ্বনির উদাহরণ দাও। 2টি তরল হচ্ছে একটা হচ্ছে অন্তস্থ ব, একটা হচ্ছে অন্তস্থ। এই 2টি হচ্ছে তরল ধ্বনি। আচ্ছা, আচ্ছা, পরবর্তী যেটা আছে যে ধ্বনির আস্তাবল। আস্তাবল এর উৎস, হ্যাঁ, এর উৎস শব্দটি কি? আস্তাবলের উৎস শব্দটি হচ্ছে স্টেবল। স্টেবল, ঠিক আছে। এর রূপান্তর করলে আস্তাবল হয়, কিন্তু এর কী ধরনের পরিবর্তন সেটা আপনাদের কিন্তু উত্তর করে আমাকে কিন্তু সেন্ড করতে হবে বা ইনবক্সে উত্তরটা দিতে হবে। তাহলে আমারও একটু ভালো লাগে, আরও ভালো ভালো তথ্য আমরা সামনে তুলে ধরতে ইচ্ছে জাগবে। চলুন পরবর্তী যে প্রশ্ন আছে, উচ্চারণগতভাবে বাংলায় কেন্দ্রীয় স্বরধ্বনি কি? কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে আকার। আকারটা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। পরবর্তী হচ্ছে কলকাতা জেলায় কোন উপভাষা প্রচলিত? কলকাতা জেলায় রাঢ়ী উপভাষা প্রচলিত। কলকাতা জেলায় রাঢ়ী উপভাষা প্রচলিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কৃতঋণ শব্দের 2টি ধারা উল্লেখ করো, বা কী কী? 2টি ধারা হচ্ছে, একটা হচ্ছে দেশি, একটা অপরটি হচ্ছে বিদেশি। অর্থাৎ কৃতঋণ শব্দ কাকে বলে? কৃতঋণ শব্দের আরেক নাম হচ্ছে আগন্তুক শব্দ। যেসব শব্দ সংস্কৃতের নিজস্ব উৎস থেকে বা অন্য ভাবের থেকে সংস্কৃত হয়ে আসেনি, অর্থাৎ অন্য ভাষা থেকে সরাসরি বাংলা ভাষা এসেছে, অন্য ভাষা থেকে সরাসরি বাংলা ভাষা এসেছে, সেই ধ্বনিগুলোকে বা সেই শব্দগুলিকে বলা হয় কি? কৃতঋণ শব্দ বা আগন্তুক শব্দ। এটা হচ্ছে 2টি ধারা আছে, একটা হচ্ছে দেশি, অপরটি হচ্ছে বিদেশি। চলো পরবর্তী হচ্ছে মৃগ শব্দের মূল ও বর্তমান অর্থ কী? মৃগ শব্দের মূল অর্থ ছিল, মূল অর্থ আর বর্তমান অর্থ। মৃগ বলতে আগে বোঝানো হতো যে কোনো পশুকে, কিন্তু এখন বর্তমানে বোঝানো হয় শুধুমাত্র একটি পশুকে, হরিণকে বোঝানো হয় মৃগ। চলো পরবর্তী যে প্রশ্ন আছে, স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না। গুলোর মধ্যে দিয়ে এটা কোন বচন বোঝাচ্ছে? এটা হচ্ছে বহু বচন। তারপরে দেখো, আমি বলতেই থাকি কিন্তু সে শোনে না। আমি বলতেই থাকি কিন্তু সে শোনে না। এটি কি আর কাল নির্দেশ করো? এটি কোন কালে রয়েছে? এটি রয়েছে বর্তমানকাল। বর্তমানকালে রয়েছে। পরবর্তী যে প্রশ্ন আছে সেই প্রশ্নটাও আপনারা উত্তর করবেন, করে ইনবক্সে জানাবেন। একটা হচ্ছে, এটা দেখো, আমাগো খাইতে দিবা না কোন উপভাষা? বাংলায় মোট 5টা উপভাষা আছে, রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী আর ঝাড়খণ্ডী।
এই 5টা উপভাষার মধ্যে যে কোনো একটি হবে, কোনটা হবে সেটা আমাকে উত্তর করে আমাকে ইনবক্সে অবশ্যই জানাবেন। পরবর্তী যে প্রশ্ন আছে, অমিয়। অমিয় কোন ধরনের শব্দ? অমিয় শব্দটি অমৃত শব্দ থেকে এসেছে। অমৃত গ্রেটার দ্যান অমিয়, ঠিক আছে? অমৃত গ্রেটার দ্যান অমিয়, অমৃত থেকে এসেছে এই শব্দটি। তাহলে এটি কী ধরনের শব্দ? তাহলে দেখো, অমিয়, অমিয়টা অমৃত, অমিয়, তারপরে অমিয়। তা আমি এখানে লিখছি, একটু দেখো, অমৃত গ্রেটার দ্যান এই অমিয়, অমিয় হচ্ছে লেস দ্যান হচ্ছে অ লেস দ্যান অমৃত। তাহলে অমৃত, অমিয়, অমিয়, অর্থাৎ এই মধ্যবর্তী স্তর অতিক্রম করে তবে সেটা বাংলায় এসেছে। অমৃতটা হচ্ছে সংস্কৃত শব্দ, প্রাকৃতের মধ্যে দিয়ে, মধ্য ভারতীয় স্তর মানে প্রাকৃতের মধ্য দিয়ে বাংলায় এসেছে। হ্যাঁ, তাহলে এটি কী ধরনের শব্দ হবে? এটা হবে তদ্ভব শব্দ। বোঝা গেল? এটা হবে তদ্ভব শব্দ। কারণ তদ্ভব শব্দ হচ্ছে সংস্কৃতে সরাসরি বাংলায় না এসে যদি মধ্যবর্তী স্তর অর্থাৎ প্রাকৃতের মধ্য দিয়ে তবে বাংলায় আসে, তখন তাকে বলা হয় তদ্ভব শব্দ। তবে এবার পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, একটি মিশ্র শব্দের উদাহরণ দাও। মিশ্র শব্দ হচ্ছে হেড পণ্ডিত। হ্যাঁ, হেড আর পণ্ডিত এই দুটোর মধ্যে দেখো, হেডটা হচ্ছে ইংরেজি শব্দ আর বাংলা শব্দ হচ্ছে পণ্ডিত। এই দুটি শব্দের মিশ্রণ তৈরি হচ্ছে মিশ্র শব্দ। পরবর্তী যেটা আছে, ধ্বনি পরিবর্তনের যে কোনো একটি কারণ উল্লেখ করো। ভৌগোলিক কারণ, ঐতিহাসিক কারণ, অনেক কারণ রয়েছে। আচ্ছা, পরবর্তী হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে কইরা। এই কইরাটা কিসের উদাহরণ? দেখো, আমি একটু লিখি, কোরিয়া গ্রেটার দ্যান কইরা, গ্রেটার দ্যান করে। কোরিয়া কইরা করে, তাহলে কইরাটা আমার চেয়েছে, কইরাটা কি? কোরিয়া থেকে কইরা, কইরা থেকে করে। এই কইরাটা হচ্ছে কি? এটা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি, মাঝখানে দেখো হস্যই বা হস্য যদি আসে সেটা হচ্ছে অপিনিহিতি। তাহলে অপিনিহিতি কাকে বলে? কোনো শব্দের মধ্যে যদি হস্যই বা হস্য থাকে, সেটি যে ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে আছে সেটি পরিবর্তন প্রক্রিয়ার যে রীতিতে হয় সেই ব্যঞ্জনের আগে সরে এসে উচ্চারিত হয়, তখন তাকে বলা হয় অপিনিহিতি। অর্থাৎ শব্দ মধ্যস্থ যদি হস্যই বা হস্য যুক্ত থাকে তাহলে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার যে রীতিতে সেই ব্যঞ্জনের আগে সরে এসে উচ্চারিত হয়, ব্যঞ্জনের আগে সরে এসে উচ্চারিত হয়, অর্থাৎ আগে উচ্চারিত হয় হস্যটা, যেখানে হওয়ার কথা সেখানে না হয়ে তার আগে উচ্চারিত হয়। একটা উদাহরণ তুমি একটু দেখে নাও। এখানে আমি একটু ভালো করে লিখি, কোরিয়া, কোরিয়া, এটাকে আমি ভাঙছি, একটু দেখো ভালো করে, ক র ই উন্তেস্থ তারপরে আকার। হ্যালো, তাহলে রয়ের পরে ছিল হস্যই, রয়ের পরে, ঠিক আছে? এবারে দেখো, এখানে ছিল রয়ের পরে হস্যই। এবার আমি যদি এটাকে কইরাটা করি, কইরা, এখানে দেখো ক তারপরে হস্যই তারপরে র, ঠিক আছে? তাহলে দেখো রয়ের আগে ছিল, এর পরে ছিল, কিন্তু এটা আগে চলে এসেছে। অপব্যবহৃত পূর্বে যদি উচ্চারিত হয় তখন তাকে বলা হয় অপিনিহিতি। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে অপিনিহিতির উদাহরণ, ঠিক আছে? যে কোনো একটি বাংলা সম্মুখ স্বরধ্বনির উদাহরণ দাও। সম্মুখ স্বরধ্বনি তিনখানা রয়েছে, তিনটে সম্মুখ স্বরধ্বনি রয়েছে। একটা হচ্ছে হসি, এ আর এ, মনে থাকবে, হসি, এ, এ, এই তিনটে হচ্ছে হসি, এ আর এ। এটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। আর পশ্চাৎ কোনগুলো? পশ্চাৎ হচ্ছে হস্যু ও অ, ঠিক আছে? হস্যু
ও আর অ, এটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, আর কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে আ। বোঝা গেল? এই ছিল আজকের মোট ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, করে দিলে অল বাটনটি প্রেস করবেন। তাহলে আমি যখনই ভিডিও কোনো আপলোড করব সেগুলো দ্রুত আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সবাইকে একটু জানার সুযোগ করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।